সো লেটস গেট স্টার্ট গাইজ। আজকের আলোচ্য বিষয় হলো ইউলিসিস। এখন প্রশ্ন হলো ইউলিসিস কে ছিলেন? যদি গ্রিক মিথোলজি পড়ি বা গ্রিসের পুরাণ পড়ি তাহলে আমরা জানতে পাবো ইউলিসিস ছিলেন একজন মহান যোদ্ধা, যিনি শক্তিধর তো ছিলেনই, তার সাথে সাথে অসাধারণ বুদ্ধিমান ছিলেন ইউলিসিস, এবং পরিকল্পনা বানানোর ব্যাপারে তার জুড়িমেরা ভাগ ছিল, সেই ছিলেন ইউলিসিস। এবং ইউলিসিসের পরিকল্পনার জোরেই গ্রিকবাসী মূলত ট্রয় যুদ্ধ জিতেছিলেন। এবং ইউলিসিস যিনি হলেন তারই আরেক নাম হলো বা অপর নাম হলো ওডিসিয়াস। এই ওডিসিয়াসকে কেন্দ্র করে বা ইউলিসিসকে কেন্দ্র করে আরো একটি মহাকাব্য লেখা হয়েছিল। সেই মহাকাব্যের নাম হচ্ছে দ্য ওডিসি, যেটা হোমার লিখেছিলেন। সেই ওডিসির প্রধান চরিত্র হলো ওডিসিয়াস বা ইউলিসিস। এখানে ইউলিসিস কে নিয়েই কবিতা লেখা হচ্ছে। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ইউলিসিস। ইউলিসিস কে লিখেছেন? ইউলিসিস কবিতাটি লিখছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। লর্ড টেনিসন লিখেছেন। যুগটা ছিল ভিক্টোরিয়ান যুগ। ভিক্টোরিয়ান যুগের মহাকবি ছিলেন লর্ড অ্যালফ্রেড টেনিসন। এই লর্ড অ্যালফ্রেড টেনিসনের প্রিয় বন্ধু আর্থার হালাম মারা গেছিলেন, জলে ডুবে মারা গেছিলেন। অনেকে বলেন ব্রেন হ্যামারেজে মারা গেছিলেন, কিন্তু প্রি ম্যাচুয়ার ডেথ ছিল, মানে কম বয়সে মারা যান লর্ড অ্যালফ্রেড টেনিসনের প্রিয় বন্ধু আর্থার হালাম। ঠিক আছে, এই যে এইচ মানে আর্থার হালাম যিনি ছিলেন, তিনি লর্ড অ্যালফ্রেড টেনিসনের অত্যন্ত কাছের বন্ধু, প্রিয় বন্ধু ছিলেন। তো লর্ড অ্যালফ্রেড টেনিসন এটা দ্বারা শোকগ্রস্ত হয়েছিলেন, এবং পরবর্তী সময়ে লর্ড অ্যালফ্রেড টেনিসন নিজের বন্ধু আর্থার হালামকে স্মরণ করে এই কবিতাটা লিখেছিলেন। এখানে ইউলিসিস আর কেউ না, কবি নিজেকে ভাবছেন যে আই এম ইউলিসিস, এবং নিজের বন্ধুকে ভাবছেন যে ওনার বন্ধু আর্থার হালাম হলেন অ্যাকিলেস। তার উল্লেখ এই কবিতাতে আমরা পাবো। এখন ব্যাপার হচ্ছে এই যে কবিতা, এই কবিতাটাকে আমরা কোন কোন ক্যাটাগরিতে রাখতে পারি? এই কবিতাকে আমরা ড্রামাটিক মনোলগ ক্যাটাগরিতে প্রথম কথা রাখবো। এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ। এখন প্রশ্ন আসছে স্বাভাবিকভাবে, ড্রামাটিক মনোলগ তো বুঝলাম, কিন্তু ড্রামাটিক মনোলগ ছাড়াও এই কবিতাটা কি আরো একটা কবিতা? অনেকে এটাকে এলিজি ক্যাটাগরিতেও রাখতে চান, যেটাকে যেহেতু এটা একটা দুঃখের কবিতা বা মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে ইউলিসিস, বা এখানে বন্ধুকে সমর্পিত করা হচ্ছে, আর্থার হালামকে সমর্পিত করা হচ্ছে। বাট মেনলি সেটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে, সেই এলিজি বটে কিনা সে বিষয়ে। কিন্তু এটা যে ড্রামাটিক মনোলগ তাতে কোনো সন্দেহ নেই। এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ এবং ভিক্টোরিয়ান যুগের কবিতা। ভিক্টোরিয়ান যুগের কিছু বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য ছিল? নেভার সে ডাই স্পিরিট, মৃত্যুর আগে মরবো না। ঠিক আছে, এই যে স্পিরিটটা আমরা এখানে দেখতে পাবো, কোনোভাবেই ঝুঁকবো না, এই স্পিরিটটা আমরা দেখতে পাবো। প্রত্যেক মুহূর্ত জ্ঞান বা নলেজকে আহরণ করব, এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো এই কবিতার মধ্যে এই বিষয়গুলোকে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এটা একটা ড্রামাটিক মনোলগ। এবার প্রশ্ন আছে, ড্রামাটিক মনোলগ কাকে বলে? ড্রামাটিক মনোলগ হলো এমন একটি কবিতা যা হঠাৎ করে শুরু হয়, তার মানে অ্যাব্রাপ্ট বিগিনিং থাকবে, এবং কি এই কবিতা ড্রামাটিক মনোলগ যেটাই হবে সেই কবিতার সিঙ্গেল স্পিকার থাকবে বা সিঙ্গেল লোকেটর থাকবে, মানে একজন বক্তা থাকবেন যিনি বক্তব্য দিয়ে যাবেন। সাইলেন্ট লিসনার বা লিসনার্স থাকবেন, একদল শ্রোতাবৃন্দ থাকবেন বা একজন কেউ শ্রোতা থাকবে। এবং কি এই ধরনের কবিতার মধ্যে রিথরিক দেখতে পাবো, ফিলোসফিক্যাল থিঙ্কিং দেখতে পাবো, যিনি বক্তা রয়েছেন তার কথাবার্তার মধ্যে দিয়ে বক্তার ফিলোসফিক্যাল থিঙ্কিং দেখতে পাবো। এবং সর্বোপরি এই কবিতাটি, যে কবিতাটি আমরা পড়তে যাচ্ছি, সেই কবিতাটির শেষে আমরা ইমপ্রেসড হব। ঠিক আছে, তো ইউলিসিস একটা ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ লিখছেন লর্ড অ্যালফ্রেড টেনিসন। এবারে আমরা সরাসরি কবিতার লাইনে চলে আসবো। ইতিমধ্যে আমি আবার বলতে চাইবো যে এই কবিতার উপর দুটো ব্যাকগ্রাউন্ড ছাড়া আছে ইউটিউব ভিডিওস, দুটো ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ড ভিডিও অবশ্যই দেখবে, নাহলে কিন্তু কবিতা ইনকমপ্লিট রয়ে গেল। তার কারণ এই আজকে যে ভিডিও হচ্ছে বা আজকে যে আমি তোমার সাথে কথা বলছি বা এই যে বিষয়টা আলোচনা করছি, এই আলোচনার মধ্যে কিন্তু আমি টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো বেশি তুলে ধরছি না। তার কারণ এগুলো ব্যাকগ্রাউন্ড ভিডিওতে আলোচনা করে দিয়েছি। আমরা যদি ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখি সেখানে আমরা দেখতে পাবো এই কবিতা টেনিসনের পোয়েমস বলে একটা বই রয়েছে, সেখানে প্রকাশিত হয়েছিল 1862 সালে, 1862 এবং এই কবিতা লেখা হয়েছিল বন্ধু হালামের জন্য, আর্থার হালামের জন্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। যদি আমরা সোর্সের কথা বলি, এখানে আমরা মাল্টিপল সোর্স দেখতে পাই। ডান্টের ইনফার্নো 26 নম্বর চ্যাপ্টার থেকে খানিকটা কনসেপ্ট নেওয়া আছে, হোমারের এপিক থেকে কনসেপ্ট নেওয়া আছে, এবং মাল্টিপল সোর্স আমরা এখানে দেখতে পাই।
এবার আমরা সরাসরি আসতে চাইবো পুরো কবিতার ভিতরে আমরা সরাসরি আসতে চাইবো। লেটস গেট স্টার্ট গাইস। ইট লিটল প্রফিটস, সরাসরি আমি লাইনে আসছি। ইট লিটল প্রফিটস। আজকে ইউলিসিস বাড়ি ফিরে এসেছেন, কারণ ইউলিসিস 10টা বছর লড়াই করেছিলেন ট্রয়ের মাটিতে 10 বছর লড়াই করেছিলেন, সংঘর্ষ করেছিলেন। 10 বছর ইউলিসিস সেই মাটিতে লড়াই করার পর যখন বাড়ি ফিরছিলেন, ইউলিসিস রাস্তা ভুল করেছিলেন এবং ইউলিসিসের আরেকটা অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল। তার মানে 10 বছর ট্রয়ে গেল আর 10 বছর আরো অ্যাডভেঞ্চারাস লাইফ গেছিল। টোটাল 20 বছর, 20টা বছর তিনি নিজের হোমল্যান্ডে ছিলেন না। ততদিনে অনেক কিছু পাল্টে গেছে তার হোমল্যান্ডে বহু কিছু পরিবর্তন ঘটে গেছে। হোমল্যান্ডের সব থেকে বড় পরিবর্তন হলো মানুষগুলো পাল্টে গেছে। কেন মানুষগুলো পাল্টে গেছে? যারা ছোট বাচ্চা ছিল, ইনফ্যান্ট ছিল, চিলড্রেন ছিল, তারা আজ বড় হয়ে গেছে, ইয়ং পিপল হয়ে গেছে। কিন্তু এই শিশুরা যখন বড় হয়েছে, এই শিশুরা কেউই মিলিটারি ট্রেনিং পায়নি, এরা বীর পূজা করতে পারেনি, এরা বীরত্ব বোঝে না, এদের মধ্যে স্পোর্টসম্যানশিপ নেই। এরা শুধু খেতে ভালোবাসে, ভোজ খাওয়াতে ভালোবাসে এবং নিজের গাড়ি বাড়ি বানাতে পছন্দ করে। এইরকম একটা জেনারেশন তৈরি হয়ে গেছে ইউলিসিসের অনুপস্থিতিতে, ইউলিসিসের হোমল্যান্ড ইতাকাতে। ইউলিসিস যখন নিজের ভূমি ইতাকাতে ফিরে আসছেন, ওনার নিজের দেশের নাম ইথাকা। সেই ইথাকাতে যখন তিনি ফিরে আসছেন ইউলিসিস, তখন তিনি নিজের রানী পেনেলোপির সাথে দেখা করছেন। পেনেলোপি এতদিন রাজ্যভার সামলাচ্ছিল। আমরা এখানে দেখতে পাবো ইউলিসিস আসা মাত্র ইউলিসিস নিজের দাবি প্রমাণ করছেন, সকলকে উচিত শিক্ষা দিচ্ছেন, যারা শত্রু ছিল তাদের উচিত শিক্ষা দিয়ে ইউলিসিস যথারীতি সিংহাসনে বসছেন। কিন্তু ইউলিসিস যখন নিজের সিংহাসনে বসছেন, ইউলিসিস নিজের ঘরকেই বা নিজের হোমল্যান্ডকেই যেন চিনতে পারছেন না। কেন? অনেক কিছুই পাল্টে গেছে ইতিমধ্যে। ইউলিসিস নিজের ভূমিকে চিনতে পারছেন না, নিজের লোকজনকে চিনতে পারছেন না, ইউলিসিস চিনতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না এটাই কি ইথাকা, এটাই কি সেই ভূমি, এটাই কি সেই বীর ভূমি যেখানে বীরত্বের পূজা হতো, এটাই কি সেই বীর ভূমি যেখানে বীর মানুষরা শুধুমাত্র দেশের জন্য প্রাণ দিত, এটাই কি সেই বীর ভূমি ইথাকা যেখানে বীর মহাপুরুষদের জন্ম হয়েছিল। কিন্তু একই এখন আমি কি দেখছি, এই ভূমিতে এখন শুধুমাত্র সাধারণ মানুষের জন্ম হচ্ছে, কোনো বীর পুরুষের জন্ম হচ্ছে না। এখানে শুধুমাত্র মানুষগুলো এখন ভোজ খেতে ভালোবাসে, গাড়ি বাড়ি বানাতে পছন্দ করে আর ঘুমাতে পছন্দ করে। এইরকম মানুষদের মধ্যে ইউলিসিস যখন পড়ে যাচ্ছে, তখন ইউলিসিসের মনে হচ্ছে যে আমি অযথা নিজের জীবনকে নষ্ট করছি। ইউলিসিসের এই কথা মনে হচ্ছে। এখানে ইউলিসিস যে একজন ট্রু হিরো, একজন মহান যোদ্ধা, ইউলিসিস এই বিষয়টা, ইউলিসিসের এই যে মহান যোদ্ধা হওয়ার যে সত্য ঘটনাটি আছে, যে ইউলিসিস একজন মহান যোদ্ধা, এই ঘটনাটিকে কেউ উপলব্ধি করছে না এবং ইউলিসিসের এটা একটা বড় দুঃখ জীবনে। ইউলিসিস এখানে বলছেন যে আমার কাছে সবকিছুই আছে, বাট আই ডোন্ট গেট হিরোরশিপ, এই যে বীর পূজা ব্যাপারটাকে আমি যেন মিস করছি। এবং ইউলিসিস আবার এটাও জানেন যে তিনি মাত্র 3 বছর বাঁচবেন। ইউলিসিসের সাথে বিভিন্ন দেবদেবীর দেখা হয়েছিল, তাই ইউলিসিস নিজের মৃত্যুর সময়ও জানেন, যে ইউলিসিস জানেন যে আর 3টে বছর বাঁচবেন। কিন্তু এই 3টে বছরই ইউলিসিস কিন্তু কোনোভাবেই অসীম নিস্তব্ধতার মধ্য দিয়ে পার করতে চান না। ইউলিসিস চান যদিও 3টে বছর বাঁচবো, এই 3টে বছর সমস্ত ভাবে আমি লাগিয়ে দেব এই 3টে বছরতে জ্ঞান আহরণ করার জন্য, এই 3টে বছরকে এনজয় করতে চাই আমি। তার কারণ ইউলিসিসের ভালো সময়, মানে ইয়ং এজ, যেটা যৌবন থাকে, সেটা পার হয়ে গেছে। আজকে ইউলিসিস বৃদ্ধাবস্থায় রয়েছে, কিন্তু ইউলিসিস জানে যে বৃদ্ধাবস্থা থাকলেও, আমার হাতে 3টে বছর থাকলেও, আমি এই 3টে বছরকে এমনি এমনি নষ্ট করতে চাই না। তাহলে এই সমস্ত প্রেক্ষাপট থেকে আমাদের কবিতাটা শুরু হচ্ছে। কবিতার যদি প্রথম লাইন দেখি, আমরা সেখানে দেখতে পাবো ইট লিটল প্রফিটস। এটা খুবই কম মানানসই। ইট লিটল প্রফিটস, এটা খুবই কম মানানসই। দ্যাট অ্যান আইডল কিং, যে একজন অলস রাজা হয়ে, আইডল মানে অলস, দ্যাট অ্যান আইডল কিং, যে একজন অলস রাজা হয়ে, বাই দি স্টিল হ্যাথ, এই আগুনের পাশে আমি বসে থাকবো, এটা আমার জন্য খুবই কম মানানসই। দ্যাট ইট লিটল প্রফিটস, প্রফিট মানে আমরা লাভ দাব বুঝি, যে লাভ ক্ষতি, প্রফিট লস, কিন্তু এক্ষেত্রে প্রফিট মানে লাভ নয়, এক্ষেত্রে প্রফিট মানে হচ্ছে মানানসই। ইট লিটল প্রফিটস, এটা আমার জন্য খুবই কম মানানসই। লিটল প্রফিট, এটা আমার জন্য খুবই কম মানানসই। দ্যাট অ্যান আইডল কিং, যে একটা অলস রাজা হয়ে, বাই দি স্টিল হার্থ, যে আগুনটার পাশে আমি বসে থাকবো, এটা আমার জন্য, আমার পার্সোনালিটির জন্য, আমি একজন মহান যোদ্ধা, এই যোদ্ধার জন্য এটা খুবই কম মানানসই যে আমি একজন মহান রাজা হয়েও
একজন মহান যোদ্ধা হয়েও এইভাবে একটা অলস রাজার মতো বসে থাকবো, আগুনের পাশে আগুন পোহাবো, এইটা আমার জন্য কম মানানসই। তো বলছি ইট লিটল প্রফিটস, এটা খুবই কম মানানসই। দ্যাট অ্যান আইডল কিং, যে একজন অলস রাজা হয়ে বাই দ্য স্টিল হার্থ, এই আগুনটার পাশে আমি বসে থাকবো। বাই মানে পাশে, বাই মানে পাশে, বসে দাও। স্টিল হার্থ, হার্থ মানে আগুন এক কথায়। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এবং এই অনুর্বর ভূমিতে, ইথাকা পাথুরে অঞ্চল ছিল। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস মানে অনুর্বর ভূমি বা আনফার্টাইল ল্যান্ড, আনপ্রোডাক্টিভ ল্যান্ড, এই অনুর্বর ভূমিতে আমি বসে থাকবো। ম্যাচেড উইথ অ্যান এজেড ওয়াইফ, এবং আমার পাশে কে থাকবে? একটা এজেড ওয়াইফ। এখানে এজেড ওয়াইফ যতটা না ফিজিক্যালি এজেড বলছে, এখানে মেন্টালি এজেডটাকে বেশি বলছে। এজেড ওয়াইফ মিন আনইন্সপায়ারিং ওয়াইফ, ঠিক আছে? তাহলে আমি বসে আছি একটা এজেড ওয়াইফের পাশে, এজেড ওয়াইফের পাশে বসে আছি। আই মেট অ্যান্ড ডোল, আমার কাজেই হয়ে গেছে এখন মাপঝোপ করে প্রত্যেকদিন জিনিস দেয়া, মানে প্রত্যেকদিন এটা আমার কাজ হয়ে গেছে। ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও, আবার রাজসভায় গিয়ে বসো, ওখানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে, তাদেরকে মাপঝোপ করে দিতে থাকা। মানে এখন আমি আর মহান যোদ্ধা নই, এখন আমি মাপঝোপ করা একটা গোলদারি দোকানের মালিক হয়ে গেছি, এইরকম বলছে, ওর মনে হচ্ছে যে আমি এখন আর মহান যোদ্ধা কোথায়, আমার কাজে হয়ে গেল আই মেট অ্যান্ড ডোল, আমি মাপছি এবং দিচ্ছি, যেন মেট অ্যান্ড ডোল, মাপছি এবং দিচ্ছি, এটাই যেন আমার প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে। আনইকুয়াল লজ ইন্টু সাভেঞ্জরেস, আমাদের দেশের আইনগুলো আনইকুয়াল মানে অসাম্যে পরিপূর্ণ। ধনীদের জন্য আলাদা নিয়ম ছিল গ্রীসে, আবার গরিবদের জন্য আলাদা নিয়ম ছিল। তো ইলিয়াস বলছেন এই আনইকুয়াল লস গুলো আমাকে মেনে চলতে হচ্ছে। আনটু এ স্যাভেজ রেস, এবং আমার যে প্রজাতি রয়েছে, আমার যে নিজের জনতা রয়েছে, আমার যে জনগণ রয়েছে, তারা আবার স্যাভেজ রেস, তারা একটা অসভ্য বন্য জাতি। কেন অসভ্য বন্য বলছে? তার কারণ তার বীর পূজা জানে না, তারা একেবারে সাধারণ মানুষ হয়ে গেছে, তাই সেই জন্য স্যাভেজ রেস বলেছে, বন্য জাতি বলেছে নিজের জাতিকে। তার কারণ তার রাগ হচ্ছে, যেটা আমার কেমন জাতি, যারা বীর পূজা করতে জানে না। দ্যাট হোড অ্যান্ড স্লিপ, এটা এমনই একটা জাতি যারা শুধু জমাতে জানে, টাকা পয়সা জমাবো, গাড়ি বাড়ি জমাবো, তো হোর্ডিং করতে জানে, অ্যান্ড স্লিপ, এবং ঘুমাতে জানে, অ্যান্ড নো নট মি, এইটা হলো দুঃখের কথা। সর্বোপরি এরা আমাকে চেনে না, অ্যান্ড নো নট মি, এরা সর্বোপরি আমাকে চেনে না, সেইটা হলো তার সব থেকে বড় দুঃখ। আই এম এ গ্রেট ওয়ারিয়র, আমি একজন মহান যোদ্ধা যে যার দৌলতে ট্রয়ের যুদ্ধ জিতেছে। আমি একজন মহান যোদ্ধা যে সাইক্লপসকে মেরেছি। আমি একজন মহান যোদ্ধা যে একজন মহান জাদুঘরকে ঠকিয়ে এসেছি। আমি একজন মহান যোদ্ধা যে কত রাক্ষসের মুখ থেকে বেঁচে ফিরেছি। সেই মহান যোদ্ধাকে পূজা করতে জানে না, রেসপেক্ট দিতে জানে না, সম্মান করতে জানে না আমার লোকেরা, তো তারা তো একটা স্যাভেজ রেসেই হলো। তো সেই জন্য বলছে দ্যাট হোড, আমার জাতি কিরকম, একটা অসভ্য জাতি, একটা স্যাভেজ রেস। দ্যাট হোড, যারা শুধু খাওয়া দাওয়া করতে জানে, অ্যান্ড স্লিপ, ঘুমাতে জানে, অ্যান্ড নো নট মি, তারা আমাকে চেনে না, সেইটা হলো মূল দুঃখের কথা। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তারপরের লাইন দেখো, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল মানে আই ক্যান নট স্টপ ট্রাভেলিং। তো মূল কথা হলো আমি এখানে সিংহাসনে বেশি দিন বসে থাকবো না, আমি আবার ট্রাভেলিং করতে বেরিয়ে যাব। আই ক্যান নট স্টপ ফ্রম ট্রাভেলিং, আমি ট্রাভেলিং থেকে বন্ধ রাখবো না, নিজেকে বিরত রাখবো না, আমি আবার ভ্রমণে বেরিয়ে যাব। যেরকম আমি সারাটা জীবন ভ্রমণ করে বেরিয়েছি, আমরা যদি ইউলিসিসের জীবন দেখি, সারাটা জীবন ঘুরে ঘুরে বেরিয়েছি ইউলিসিস। বলছে আই ক্যানট স্টপ ট্রাভেলিং, আই ক্যানট স্টপ ফ্রম ট্রাভেল, আমি কোনোভাবেই নিজের ভ্রমণ থামাতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনকে তলানি পর্যন্ত উপভোগ করতে চাই। মানে জীবনকে এখানে তুলনা করা হয়েছে এক কাপ পানীয়ের সাথে। যখন আমরা এক কাপ চা খাই, চায়ের উপরের অংশটা খুব উপভোগ্য থাকে এবং ড্রিঙ্কেবল পার্ট থাকে, যেটা খুব এনজয়েবল। যেটাকে জীবনের সাথে যদি তুলনা করি, এই যে উপরের পানীয়ের যে উপরের অংশ হয়েছে, সেটা হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড ইউথ, সেটাকে আমরা সবাই এনজয় করি। কিন্তু পানীয়ের যে নিচের অংশটা রয়েছে, সেটা আনড্রিঙ্কেবল পার্ট, সেটা আমরা কেউ উপভোগ করি না, এনজয় করি না, ফেলে দিই। ঠিক আছে? তো এখানে লাইফের যে উপরের অংশটা আছে, ড্রিঙ্কেবল পার্ট, দ্যাট ইজ চাইল্ডহুড অ্যান্ড ইউথ, আর যে নন ড্রিঙ্কেবল পার্ট রয়েছে, সেটাকে লিজ